হোয়াটসঅ্যাপে পাঠানো আধার কার্ড কিভাবে আপনি ফটোশপে ওপেন করবেন এবং সেই আধার কার্ডটা যদি বাঁকা বা টেরা থাকে তাহলে আপনি কিভাবে সোজা করবেন ফটোশপে নিয়ে গিয়ে এবং সেটাকে কিভাবে প্রিন্ট আউট করে দেবেন কাস্টমারকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তার জন্য আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফাইনালি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এবার আপনি দেখতে পাচ্ছেন এইখানে হোয়াটসঅ্যাপ থেকে দুটো ফটো আমি ডাউনলোড করে একটা ফোল্ডার করে রেখে দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এবার আমি আপনাকে দেখাবো এই দুটো ফটোকে আপনি কিভাবে ফটোশপ সফটওয়্যার ওপেন করবেন এবং যে বাঁকা টারা আছে সেটাকে আপনি কিভাবে সিধা করবেন এবং কিভাবে প্রিন্ট আউট করবেন সব কিছুই দেখিয়ে দেবো। তো চলুন শুরু করে দিই। প্রথমত আমি আপনাকে যেটা বলবো, দেখুন আমি একটা একটা করে ওপেন করব। তো ওপেন করার জন্য কি করছি, ধরে নিন আমি এটা ওপেন করব আগে, যার কারণে এটার উপরে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশান চলে আসলো। এবার আমি কি করছি, এই যে ওপেন উইথ মানে আমি কিসের সঙ্গে ওপেন করব, যার কারণে ওপেন উইথ এই অপশানটাই আসলাম। আর সঙ্গে সঙ্গে দেখুন ডান দিকে কিছু এক্সট্রা অপশান যুক্ত হয়ে গেছে। এবার আমি কি করছি, এই যে অ্যাডোবি ফটোশপ বলে যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারের উপরে একবার ক্লিক করছি। এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আমার এই ফটোটা ফটোশপ সফটওয়্যারে ওপেন হবে না। কেন ওপেন হবে না? হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা কোনো জিনিস আপনি সোজাসুজি ফটোশপে ওপেন করতে পারবেন না। তাহলে কি করতে হবে, প্রথমত হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো জিনিস যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে সেটা কিন্তু জেপিইজিতে থাকে না, সেটাকে আপনাকে জেপিইজিতে কনভার্ট করে নিতে হবে, তবেই কিন্তু আপনি ওপেন করতে পারবেন। তাহলে এটাও আপনি শিখে যাবেন যে কীভাবে ওপেন করতে হয়। তো দেখুন আমি এখান থেকে ওকে করে দিই, এটাকে আমি ক্যান্সেল করলাম, ঠিক আছে। এবার দেখুন এটাকে আমি কীভাবে জেপিইজি করব যাতে ফটোশপে খুব সুন্দরভাবে ওপেন করতে পারি। তার কারণে আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করলাম ফটোকের উপরে, এরকমভাবে অপশান চলে আসলো। এবার দেখবেন প্রতিটা কম্পিউটারে প্যান্ট বলে একটা সফটওয়্যার থাকে, ঠিক আছে, প্রতিটা কম্পিউটারেই। তো প্যান্ট সফটওয়্যারটাই আপনাকে ওপেন করতে হবে আগে জেপিজি করার জন্য। তো দেখুন আমি এই যে প্রথমে এডিট বলে লেখা আছে, এডিট অপশানে ক্লিক করে দিলাম। আর সঙ্গে সঙ্গে আমার প্যান্ট বলে যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে আমার এই আধার কার্ডটা ওপেন হয়ে গেল। এবার এটাকে জেপিইজি করার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে জাস্ট আমি কন্ট্রোল-এস প্রেস করলাম। দেখুন কন্ট্রোল-এস প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু এটা জেপিইজিতে কনভার্ট হয়ে যাবে। এবার আমি কি করে দিলাম, এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিলাম, দিয়ে আর একটা আছে যার কারণে ওইটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। দেখুন এরকম ধরনের কিছু অপশান যুক্ত হয়ে গেল। এবার আমি এই যে প্রথমে এডিট বলে লেখা আছে এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে প্যান্ট বলে যে সফটওয়্যার সেটাই কিন্তু ওপেন হয়ে গেল। এবার আমি কি করছি, এটাকে কন্ট্রোল-এস প্রেস করে দিলাম আর সঙ্গে সঙ্গে এটা কিন্তু জেপিইজিতে সেভ হয়ে গেল। এবার দেখুন আমি যদি ফটোশপ সফটওয়্যার ওপেন করি, ফটো দুটো কতই না সুন্দরভাবে ওপেন হবে। দেখুন প্রথমত এইটা ওপেন করব, যার কারণে এটার উপরে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করলাম। দেখুন আবারও এরকমভাবে অপশান চলে আসলো। এবার আমি এই যে ওপেন উইথ বলে লেখা আছে এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম আর ডান দিকে এক্সট্রা কিছু অপশান যুক্ত হয়ে গেল। এই যে আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার এখানে ওপেন করব, যার কারণে অ্যাডোবি ফটোশপের উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার দেখুন খুবই সুন্দরভাবে ও সহজভাবে আমার ওপেন হয়ে গেছে ফটোটা ফটোশপ সফটওয়্যারে, সেটা দেখতে পাচ্ছেন। আমি এবার ওই পিটটা ওপেন করব, যার কারণে আবারও এটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। আমি চলে আসলাম এখানে ওপেন উইথে। ওপেন উইথে আসার পরে এই যে অ্যাডোবি ফটোশপ এখানে ওপেন করব, এখানে একবার ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন দুটো ফটো ফটোশপ সফটওয়্যারে আমি ওপেন করে নিয়েছি। তো আপনারা হোয়াটসঅ্যাপের ফটো ডাউনলোড করে এইভাবে যখন ফটোশপে ওপেন করবেন, ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম ফটো দুটোকে ক্রপ করতে হবে, তাই না? যে কোনো জিনিস যখন আপনি ফটোশপে নিয়ে আসেন তার প্রধান কাজ কি হয়, সেটাকে সাইজ সিলেক্ট করে ক্রপিং করা, তাই না, যদি কোনো ধরনের কোনো ফটোর কাজ হয়। তো আমি আপনাকে দেখাবো এই যে ডকুমেন্ট দুটো আমি ওপেন করেছি, একটা এপিট আর একটা ওপিট, এই দুটো ডকুমেন্টকে বা এই দুটো ফটোকে আমি সুন্দরভাবে ক্রপ করব। এবার একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন বাঁকা আছে। কোনো কাস্টমার যখন কোনো কিছু তুলে এনে কম্পিউটারওয়ালাদের দোকানে পাঠায়, দেখবেন সেটা হয়ে থাকে বাঁকা, টেরা, এরকমভাবে বিভিন্ন রকম হয়ে থাকে, সেইভাবে তারা পাঠিয়ে দেয়। এবার আপনারা যদি এইভাবেই বার করে দেন ফটোগুলোকে কোনো কিছু না করে, তাহলে সেই কাস্টমার কিন্তু কখনোই সেটা নেবে না। তাহলে তাদের একটা বিশ্বাস যে আমি যদি আমার ফটোগুলোকে টেরা বা বাঁকা করে তুলি, কম্পিউটারের দোকানে দিলেই তারা খুবই সুন্দরভাবে ও সহজভাবে সেটাকে সিধা করে আমাকে প্রিন্ট আউট করে দেবে, এটা তাদের বিশ্বাস। তো আপনাকে তো এটা করতে হবে, তাই না? তো চলুন এবার দেখাই যে এই যে বাঁকা টেরার ব্যাপারটা এটা কীভাবে সোজা করছি। তো ধরে নিন আমি প্রথমত এটা সোজা করব, যার কারণে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গাতে ম্যাক্সিমাইজ করলাম, দেখুন এখানে ক্লিক করলাম আর এটা কি হলো, ম্যাক্সিমাইজ হয়ে গেল। এবার আমি আপনাকে বলি এই যে বাঁকা টেরা থেকে সিধা করাটা, এটা কিন্তু অনেকজন অনেক রকম পদ্ধতিতে করে। তো আমি আপনাকে বেসিকভাবে একটা ইউনিক পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যে পদ্ধতিটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনারও ভালো লাগবে। তো কিভাবে সিধা করছি ফলো রাখুন আমার এই মাউস পয়েন্টারের দিকে, ঠিক আছে। দেখুন এটাকে আমি সিধা করার জন্য কি করছি, সর্বপ্রথম এই যে ক্রপ টুল আছে না, ক্রপ টুলে একবার ক্লিক করলাম।
এইখানে ক্লিক করার পরে দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন ক্রপ টুলের যে অপশান বার সেটা ওপেন হয়ে গেছে। তো আমি উইথ এবং হাইটে একটা সাইজ দেবো আধার কার্ডের। তো আমি কি করছি, এই ঘরটার উপর ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমি এখানে দিচ্ছি 86 mm, ঠিক আছে, 86, তারপরে MM প্রেস করলাম। আর এই যে হাইট আছে হাইটের পাশে ক্লিক করলাম, এখানে আমি দিয়ে দিলাম 54 mm। তাহলে উইথে দিলাম 86 mm আর হাইটে দিলাম 54 mm। আর রেজুলেশনে দেখুন এখানে 300 রাখবেন, ঠিক আছে। এবার আমি আপনাকে বলি আধার কার্ডের ছোটো সাইজের যে সাইজটা সেটা অনেকজন অনেক রকমভাবে দেয়। আমি বাই ডিফল্ট আপনাকে একটা দেখালাম, আপনি যে আধার কার্ডের যে সাইজটা দেন সেটা দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো আমি আপনাকে দেখানোর জন্য উইথে দিলাম 86 mm আর হাইটে দিলাম 54 mm, রেজুলেশনে দিলাম 300 দিয়ে এবার আমি কীভাবে ক্রপ করছি দেখুন। আমি চলে আসলাম এই ডকুমেন্টের উপরে বা এই ফটোকের উপরে, দিয়ে একবার এই মাথার দিকে একটু বেশি করে উপরের দিকে নিলাম এটা ক্রপটা, ঠিক আছে। দিয়ে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করলাম, দিয়ে আমি নিচের দিকে এরকমভাবে টানছি, দেখুন নিচের দিকে এইভাবে টানছি। দেখুন এটা কিন্তু আধার কার্ডের যে বাই ডিফল্ট যে সাইজ আপনি দিলেন সেই সাইজে কিন্তু এটা ক্রপ হবে। যত দূর আসবে তত দূর হয়ে যাবে তখন আপনি মাউস পয়েন্টারটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন ঠিক এরকমভাবে আপনার ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। মানে যে সাইজে দিলেন সেই সাইজেই তো ক্রপ হবে, তার তো কম বেশি হবে না। এবার আপনি কি করবেন, কিবোর্ডের যে অ্যারোগুলো আছে না এগুলো প্রেস করে করে এটার মিডিল পয়েন্টে নিয়ে আসবেন। হলো এতটুকু নিয়ে আসলেই কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কার্ডের বা ফটোকের মিডিল পয়েন্টে নিয়ে আসবেন। এবারে নিয়ে আসার পর যে কাজটা করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে এইখানে একটা ঘর আছে, দেখুন এইখানে ক্রপ থাকা অবস্থায় এই টিক চিহ্নতে ক্লিক করার আগে আপনি এই যে এখানে দেখবেন একটা ঘর আছে, এই ঘরটার উপরে একবার ক্লিক করে দেবেন। দেখুন এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন এই যে ক্রপটা আপনি করেছেন, দেখুন এ মাথায় একটা পয়েন্ট আছে 4 কোণা ঘরের মতো, এ মাথায় একটা 4 কোণা ঘরের মতো পয়েন্ট আছে, এই নিচের দিকে দেখুন এখানে একটা 4 কোণার মতো পয়েন্ট আছে, আর এই জায়গাতে একটা পয়েন্ট আছে। এবার আপনি কি করবেন, এই পয়েন্টটা ঠেকাবেন আধার কার্ডের এই কোণায়, এই পয়েন্টটা ঠেকাবেন আধার কার্ডের এই কোণায়, আর এই পয়েন্টটা ঠেকাবেন আধার কার্ডের এই কোণায়, আর এই পয়েন্টটা ঠেকাবেন আপনি এই কোণাতে। এটা কিসের জন্য করবেন দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি, যাতে ডকুমেন্টটা ভালোভাবে সিধা হয়। তো দেখুন আপনি যাতে ক্লিয়ারভাবে বুঝতে পারেন, যার কারণে আমি কন্ট্রোল প্রেস করে স্পেস বাটনটি প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করছি, দিয়ে একটু জুম করে নিলাম, ঠিক আছে। এবার আমি কি করছি দেখুন, এই যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে আমি এরকমভাবে নিয়ে আসছি, দিয়ে আধার কার্ডের যে অংশ শেষ অংশ কোণা, এই কোণাতে আমি ঠেকে দিলাম। কী হবে তাহলে, এই কোণায় ঠেকে দিলে মানে এই কোণার সোজাসুজি হয়ে যাবে যদি এই কোণাটা এখানে ঠেকাই। প্রথমত এই কোণাটা আমি ঠেকে দিলাম, এবার এই কোণাটা কী করবে, এখানে ঠেকে দেবো এই মাথাতে, এই কোণাতে আধার কার্ডের কোণায়। তো আমি এটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে এরকমভাবে সুন্দর করে দেখুন এই কোণাতে আমি ঠেকে দিলাম। হলো, দিয়ে আমি কি করছি, এই যে এই কোণাটা আছে এই কোণাটা ধরে আধার কার্ডের এই কোণায় ঠেকাচ্ছি, দেখুন হয়ে গেল। এবার কোন কোণাটা বাকি থাকলো, এই কোণাটা। তো এই কোণাটার জন্য এই যে টিক 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 করছে যে পয়েন্ট আছে, এটা মাউস পয়েন্টারটা রাখলাম ক্লিক করে ধরে, দিয়ে এরকমভাবে সুন্দর করে আমি কি করছি এই কোণাতে ঠেকিয়ে দিলাম। দেখুন মোটামুটি কিন্তু এবার যদি আমি ওকে করে দিই তাহলে কিন্তু সিধা হয়ে এটা ক্রপিং হয়ে যাবে। তো আমি দেখুন এই যে টিক চিহ্নটা আছে এখানে ক্লিক করে দিলাম, আর আপনি লক্ষ্য রাখুন সুন্দরভাবে কিন্তু এটা ক্রপিং হয়ে গেছে, এটা বেশি জুম হয়ে গেছে, যার কারণে আমি অল্ট প্রেস করে স্পেস বাটনটি প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে এটাকে ছোটো করে নিলাম। দেখুন বন্ধুরা এটা কিন্তু নর্মালিভাবে একটা সুন্দরভাবে একটা স্ট্রেটভাবে কিন্তু ক্রপ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ওই পিঠটাও আমি করব, যার কারণে এখান থেকে আমি ম্যাক্সিমাইজ করলাম, দিয়ে আবারও আমি এই ফটোকের উপর ক্লিক করলাম, এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম, দিয়ে আমি আবারও এই যে সাইজটা দেওয়া আছে 86 mm আর 54 mm, ঠিক আছে। এটা আমি দেখিয়েছি জাস্ট আপনাকে, আপনার দিকে আপনি যদি অন্য সাইজ দিতে পারেন। তো আমি এইভাবে আবারও ক্রপিং করে নিচ্ছি, ঠিক আছে। মানে যতটুকু ক্রপ হবে আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পরে আপনি কিবোর্ডে যে অ্যারোগুলো আছে এগুলো প্রেস করে করে মিডিল পয়েন্টে নিয়ে আসবেন, ঠিক আছে। তো একটু জুম করে নিতে পারেন, আর আমি জুমটা করছি যাতে আপনি বুঝতে পারেন। দেখুন আমি জুম করে নিলাম, জুম করার পরে এবার কী করছি, এই টিক চিহ্নতে ক্লিক করার আগে এই যে এখানে দেখবেন টিক হয়ে আছে কিনা, এই ঘরটায় টিক দিবেন, ঠিক আছে। এই ঘরটায় টিক দিলে তবেই কিন্তু এই কাজটা করতে পারবেন। তো দেখুন এখানে টিক দিলাম, টিক দেওয়ার পরে এই যে কোণাটা আছে এই কোণাটা ধরে, এই যে ঘরের যে কোণাটা আছে মাউসের বাঁ দিকে সুইচটা প্রেস করে ধরে আমি এইভাবে সুন্দর করে আধার কার্ডের এই কোণাতে করে দিলাম। আর এই যে কোণাটা আছে এই কোণাটা ধরে আমি এরকমভাবে আধার কার্ডের এই কোণাতে ঠেকিয়ে দিলাম। তারপরে এই যে এই কোণাটা আছে এই কোণাটা ধরে আমি এই দিকে করে দিলাম, এখানে করে দিলাম, এই কোণাতে ঠেকিয়ে দিলাম। তারপরে যে কোণাটা বাকি থাকলো এটাকে ধরে আমি সুন্দরভাবে এই কোণাতে ঠেকিয়ে দিলাম। এবার যদি আমি কিবোর্ড থেকে ইন্টারফেস করি অথবা যদি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু এটা সাইজ হয়ে ক্রপিং হয়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু আবারও স্ট্রেটভাবে এটা সুন্দরভাবে কেটে গেল। আর একটা জিনিস লক্ষ্য রাখুন, এইখানে একটু অংশ বাড়তি নেওয়া হয়ে গেছে, যার কারণে এটা আবারও আমি এইভাবে সুন্দরভাবে ক্রপ করলাম। ক্রপ করার পরে এটা কী করছি, আবার ওই কোণাটা ধরে এই আধার কার্ডের এই কোণাতে নিয়ে আসলাম।
ঠিক আছে, এই কোণাতে ঠেকিয়ে দিলাম, এক্সট্রা বাড়তি অংশগুলো বাদ হয়ে গেল আবার। আর এটা কি করছি, এটা ঠিকই আছে, তারপরে একটু আমি সিধা করে দিই এখান থেকে হালকা, ঠিক আছে। তো এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, দেখুন মোটামুটি লাইনে চলে এসেছে আধার কার্ডটা। এবার দেখুন বন্ধুরা, যেভাবে আমি ক্রপ করেছি ঠিক সেইভাবেই কিন্তু ফটো দুটো বা ডকুমেন্ট দুটো ক্রপিং হয়েছে, তাই না? কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি, মানে আমি যেরকম করেছি সেরকম হয়েছে। তো আপনি যেরকম করবেন ক্রপটা সেরকমই হবে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এবার দেখুন এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন, এই যে ঘোলা ঘোলা ভাব লাগছে, আবার কিছু কিছু অংশ ঢেকে দেওয়া আছে, এগুলোর কী ব্যাপার? দেখুন ইউটিউবের একটা গাইডলাইন, তারা কিন্তু পুরোপুরি ওপেন করে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু অসুবিধা আছে, ইউটিউব সেটা পছন্দ করবে না। যার কারণে এই ব্লার করে দিয়েছি কিছু অংশ এবং ঝাপসা করে দিয়েছি জিনিসটাকে, যাতে কি হয়, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, আপনি বুঝতে পারলেই হবে। তো এবার আপনি কি করবেন, দুটো ডকুমেন্ট যখন ক্রপিং হয়ে যাবে আপনাকে যে কাজটা করতে হবে, এবার আপনাকে নতুন একটা পেজ নিতে হবে, যে পেজে আপনি প্রিন্ট করবেন। তো পেজটা কীভাবে নিতে হয় দেখাচ্ছি আমি আপনাকে। তো তার আগে আপনি একটা জিনিস করবেন, যদি ফটোকের কোয়ালিটিটা একটু কালো কালো ভাব থাকে, একটু ঝাপসা ঝাপসা ভাব থাকে, হ্যাঁ একটু অন্ধ অন্ধ ভাব থাকে, তাহলে আপনি সেটা ক্লিয়ার করে নিতে পারেন। কীভাবে ক্লিয়ার করবেন আমি দেখিয়ে দিই। যেখান থেকে এই ফটোকের আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম, এখানে ম্যাক্সিমাইজ করার পরে আমি কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করলাম একবার, ঠিক আছে। Ctrl+L প্রেস করার পরে লেবেলের একটা বক্স আসলো। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখুন ইনজেকশনের মতো তিনটা আইকন দেওয়া আছে, আপনি শেষের আইকনটাই ক্লিক করবেন একবার। এখানে ক্লিক করার পরে যে অংশটা সাদা আছে ডকুমেন্টের, সেই সাদা অংশটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন কেমন হলো দেখবেন, ঠিক আছে। ক্লিক করার পরে কেমন কোয়ালিটি আসলো দেখবেন, যদি দেখেন সব ঠিকঠাক আছে তাহলে ওকে করে দেবেন। আর যদি দেখেন যে বেশি বেশি সাদা হয়ে গেছে, তাহলে যে এই মাথায় থেকে এই মাথায় একটা পয়েন্ট আছে দেখুন, তো আপনি এই ডান দিকের পয়েন্টটা মানে শেষের পয়েন্টটা ধরে যদি আপনি বাঁ দিকে করে দেন তাহলে বেশি সাদাটা কী হবে, একটু কমে যাবে। তো দেখুন আমি এটা একটু কমিয়ে দিলাম যাতে বেশি সাদা না হয়, বেশি সাদা হয়ে গেলে আবার খারাপ লাগে। তো আমি একটু কমিয়ে দিলাম, এখান থেকে ওকে করে দিলাম। দেখুন আগের থেকে মোটামুটি ক্লিয়ার হয়েছে, সাদা হয়ে গেছে। তো এটা আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম, দিয়ে আগের ফটোটাই করব, যার কারণে আগের ফটোটাই ক্লিক করে এখান থেকে এটাকে ম্যাক্সিমাইজ করলাম, দিয়ে আবার কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করলাম একবার, দিয়ে এই যে শেষের যে আইকনটা আছে এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সাদা অংশটাই ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আর একটু আমি কমে দিচ্ছি যাতে বেশি সাদা হয়ে যাচ্ছে, যার কারণে এই যে পয়েন্টটা আছে নিচে, এই পয়েন্টের শেষের পয়েন্টটা ডান দিকে যে পয়েন্টটা আছে এটা আমি একটু বাঁ দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এইভাবে একটু বাঁ দিকে নিয়ে আসলাম আপনাকে দেখানোর জন্য। বাঁ দিকে নিয়ে আসার পরে কী করলাম, এইখান থেকে ওকে করে দিলাম। দেখুন বাই ডিফল্ট ভালোই সাদা হয়ে গেছে, তাহলে ফটোকের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনার যেমন হবে, যেমনটা করে ভালো লাগবে, যেমনটা করে লাইন আসবে ঠিক এইভাবেই করবেন। প্রসেসটা কিন্তু একই প্রসেস, ঠিক আছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনি এইভাবেই করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে যাবে। এবার আমি কি করছি, এই দুটো ডকুমেন্টকে একটা পেজে সাজাবো কীভাবে। তো এখান থেকে আমি রিস্টোর ডাউনে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে নতুন একটা পেজ নেব, যার কারণে এখান থেকে ফাইল অপশানে ক্লিক করলাম। তারপরে প্রথমেই দেখুন নিউ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিলাম। এবার এখানে একটা নতুন পেজের বক্স চলে আসলো। এবার এই যে প্রেসের সাইজ বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি A4 সাইজ করলাম, মানে যে পেজটায় আমি প্রিন্ট আউটটা করবো সেটার জন্য A4 সাইজের পেজ হয়। তো এখান থেকে A4 সাইজে নিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম, হলো। এবার আমি কি করলাম, এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, ডান দিকে নিয়ে আসলাম, দিয়ে আমি এই মুভ টুলের উপর ক্লিক করলাম, দিয়ে আমি প্রথমকার এই ডকুমেন্টের উপর ক্লিক করলাম, দিয়ে এটাকে ড্র্যাগ করে ধরে আমি পেজের উপরে নিয়ে এসে ছেড়ে দিলাম। দিয়ে আমি পেজটাকে আবার ওই দিকে নিয়ে আসলাম, দিয়ে আবারও এই ডকুমেন্টের উপর ক্লিক করলাম, মানে উল্টো পেজটাই, দিয়ে আমি এরকমভাবে ড্র্যাগ করে পেজের উপরে নিয়ে আসলাম। এবার আমি এখান থেকে এই যে ম্যাক্সিমাইজ বলে লেখা আছে বা এই পেজটাকে আমি কি করে দিলাম, ম্যাক্সিমাইজ করে দিলাম। এবার আমি প্রথমত এটাকে সুন্দরভাবে পাশাপাশি সাজিয়ে নিচ্ছি। তো আপনি এইভাবেও সাজাতে পারেন, দেখুন এইভাবে করেও সাজাতে পারেন, আবার আপনি এরকমভাবে এই পাশাপাশিও সাজাতে পারেন, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগবে বা যেটা আপনার সাজানো পড়ন আছে সেইভাবে আপনি সাজাবেন। পেজটার উপরের দিকে সাজালে কী হবে, হয়তো নিচের অংশটা আপনি বেশি পেয়ে যাচ্ছেন, পরে আবার কাজ করতে পারবেন। তো দেখুন আমি এটা কীভাবে সাজিয়ে নিচ্ছি, দেখুন আমি এটা এখানে রাখলাম আর এটা এই পাশে রাখলাম, ঠিক আছে, এইভাবে পাশাপাশি রাখলাম। দেখুন যদি কোনো বাঁকাটারা বুঝতে পারেন এই জায়গাতে, আপনি কাস্টমারকে যখন প্রিন্ট আউট করে দেবেন, জেরক্সের ব্যাপারটা কিন্তু একটু এদিক ওদিক হলেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। জাস্ট আপনি ক্লিয়ার করে দেবেন এবং পাশাপাশি বসিয়ে দেবেন সোজা করে, তাহলেই হবে। আর ফোনের মাধ্যমে ফটো তোলাতে অনেকটা বাঁকা বা টারা অনেক বেশি বেশি হয়ে যায়, আর সেটা বেশি সোজা করতে গেলে আরও খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো নর্মালি যেরকম হওয়া দরকার সেরকম করতে হবে আপনাকে। দেখুন এই দুটো ফটোকে এক জায়গায় করার জন্য এবার আপনি লেয়ারটা কোথায় সিলেক্ট করা আছে দেখবেন, উপর কাটটায় আছে নাকি নিচে কাটটায় আছে। যদি লেয়ার 2 এ সিলেক্ট করা থাকে, মানে উপর কাটটায় সিলেক্ট করা থাকে, তাহলে আপনি কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করবেন একবার, দেখবেন দুটো লেয়ার এক হয়ে যাবে। এবার যদি ফটোটা নাড়ানাড়ি করেন, এদিক ওদিক করেন, তাহলে দেখবেন দুটো ফটো একসঙ্গে নড়বে, কাটাকাটি হবে না। তো দেখুন লেয়ার 1 হয়ে গেছে, একটা
দুটো লেয়ার ছিল, লেয়ার 1-এ কনভার্ট হলো। এবার আমি কি করব, এই ফটকের 4 সাইডে একটা বর্ডার দেবো, একটা স্ট্রোক দেবো যাতে দেখতে ভালো লাগে। তার কারণে আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এডিট বলে একটা অপশান আছে, এডিট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে আসুন, দেখুন স্ট্রোক বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা স্ট্রোকের বক্স আসবে। এবার আপনি এই ঘরটায় ফলো করুন, দেখুন কালো কালারের একটা বক্স আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনার অন্য কালারও সিলেক্ট করা থাকতে পারে, মানে যে কালারটা আপনি দিবেন সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। হলো, এবার কালারটা কত মোটা হবে সেটা দেওয়ার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে উইথ বলে লেখা পাশে একটা ঘর আছে, এইখানে আপনি কালারটা কতটা মোটা হবে সেটা আপনি সাইজে দিবেন। তো এখানে আমি 3px রাখলাম, ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে ওকে করে দিলাম। আর দেখুন সঙ্গে সঙ্গে 4 সাইডে একটা বর্ডার চলে আসলো। এবার আপনি কাস্টমারকে প্রিন্ট আউট করে দেবেন। তো প্রিন্ট আউট কীভাবে করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করে নিচের দিকে প্রিন্ট বলে লেখা আছে, এইখান থেকে প্রিন্ট করতে পারেন, অথবা শর্টকাটের মাধ্যমে কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করবেন। যখনই আপনি Ctrl+P প্রেস করবেন এরকম ধরনের প্রিন্টের একটা বক্স খুলবে। আপনি এইগুলোতে কিছু করতে হবে না, ডান দিকে লক্ষ্য রাখুন, প্রিন্ট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পপ আপ আসবে, আপনি যে প্রসিড বলে লেখা আছে প্রসিড লেখাটাই ক্লিক করবেন। আপনি এই জায়গাতে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে প্রিন্টার, নিচে দেখুন নেম বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে, এই জায়গাটায় দেখবেন, লক্ষ্য রাখবেন যে কী সিলেক্ট করা আছে। তো এখানে যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে আপনি আপনার প্রিন্টার মেশিনটা সিলেক্ট করবেন, যে প্রিন্টার মেশিনে প্রিন্ট করবেন, ঠিক আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য আমি আমার Epson L3210 যে প্রিন্টার সেটা সিলেক্ট করলাম। এবার ডান দিকে লক্ষ্য রাখুন, প্রপার্টিজ বলে লেখা, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার এখানে কিছু সেটিংস করবেন। এই যে এখানে ডকুমেন্ট সাইজ বলে লেখা আছে, পাশে একটা ঘর আছে, এখান থেকে আপনি A4 সাইজ করবেন, যেহেতু আপনি A4 সাইজে প্রিন্ট আউট করবেন, যার কারণে যদি এটা এদিক ওদিক করা থাকে আপনি এখান থেকে A4 সাইজ করে দেবেন। এবারে নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে পোর্ট্রেট আছে নাকি ল্যান্ডস্কেপ আছে। যদি পোর্ট্রেট থাকে তাহলে এটা কীভাবে বার হবে, লম্বাতে আসবে ডকুমেন্টটা। আর যদি আপনি ল্যান্ডস্কেপ করেন তাহলে ইউটিউবে যেরকম করে ভিডিও দেখেন, যেরকম ল্যান্ডস্কেপ হয়ে যায় সেরকম ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তো আপনি এটা পোর্ট্রেট রাখবেন। তারপর পেপার টাইপ, এই জায়গাতে আপনি, যেহেতু এটা ফটো পেপার নয় প্লেন পেপারে হবে জেরক্সটা, তো আপনি এখান থেকে প্লেন পেপার করবেন। কোয়ালিটির জায়গায় এটা আপনি স্ট্যান্ডার্ডও রাখতে পারেন, হাইও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি নিচে থেকে লক্ষ্য রাখুন, এই যে কালার, এটা কালার হবে নাকি গ্রে স্কেল হবে। কালারে ক্লিক করা থাকলে কি হবে, ডকুমেন্টটা যেরকম কালার হয়ে আছে এই জায়গাতে সেরকম কালার হয়ে বেরোবে, ঠিক আছে। আর যদি আপনি গ্রে স্কেলে করেন তাহলে কী হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, মানে সাদা কালো হয়ে যাবে। তো কাস্টমারকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে ডকুমেন্টটা সাদা কালো হবে নাকি কালারিং হবে। সে যদি বলে সাদা কালো হবে, সাদা কালো এই গ্রে স্কেল করে দেবেন। আর যদি বলে কালার হবে তাহলে এই কালারে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে গ্রে স্কেল করলাম। নিচে থেকে লক্ষ্য রাখুন, এই যে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এগুলো কিছু করতে হবে না, এই দুটোতে সিলেক্ট করবেন, পেপার টাইপে প্লেন পেপার, আর কোয়ালিটির জায়গায় স্ট্যান্ডার্ড বা হাই আপনি যেটা দিতে পারেন। এবং নিচে কালার জায়গায় কালার হলে কালার, আর যদি সাদা কালো হয় তাহলে সাদা কালো, গ্রে স্কেল এটা, ওকে। নিচে যেখানে দেখুন লিখে আছে ওকে, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই A4 সাইজের প্লেন পেপারটা প্রবেশ করাবেন ভালোভাবে। প্রবেশ করানোর পর আপনি কম্পিউটার স্ক্রিনে এসে এই জায়গাতে ওকে করে দেবেন। আর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার পেপারটা প্রিন্ট হয়ে খুবই সুন্দরভাবে চলে আসবে। আর তখনই আপনি আপনার কাস্টমারকে সেই পেপারটা দিয়ে দেবেন। তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন যে হোয়াটসঅ্যাপের যে কোনো ধরনের ফটো, সেটা হতে পারে ডকুমেন্ট বা কোনো ধরনের কোনো ফটো, আপনি ফটোশপে কীভাবে ওপেন করবেন এবং ওপেন করার পর কীভাবে আপনি প্রিন্ট আউট করবেন। আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটা। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও আসবো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। কমেন্ট করবেন সবাই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।